হ্যাঁ, আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম কমিউনিকেশন স্কিল কতটা গুরুত্বপূর্ণ আমাদের অনলাইন বিজনেসের জন্য। এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। এখন যদি আপনি কমিউনিকেশন স্কিল বুঝলেন, দেন হচ্ছে আমরা ফেসবুক ফেসবুকে যে বিজনেস করব সেই বিষয়টা আমরা বুঝতে পেরেছিলাম। ইন্টারনেট টুলসের মধ্যে আমরা ফেসবুকটাকে বেছে নিয়েছিলাম। ঠিক আছে, কারণ ফেসবুকের মাধ্যমে কমিউনিকেশনটা খুব ভালো হয়, তাই না? আচ্ছা, তাহলে বাংলাদেশের মানুষ অনেক কঠোর পরিশ্রমী, তাই না? সেজন্য তারা 4 থেকে 6 ঘন্টা ফেসবুকে সময় কাটায় প্রতিদিন, অ্যাভারেজে। যদিও এটা আমার নিজের কোনো কথা নয়, এটা আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে পেয়েছি, বিভিন্ন মিডিয়াতে কিংবা বিভিন্ন গুগল করলেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা ব্র্যান্ড বানাতে হলে আমরা অবশ্যই ফেসবুককে ব্যবহার করব। ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমরা বিজনেসটাকে মার্কেটিং করব এবং ব্র্যান্ডে রূপান্তরিত করব, অডিয়েন্স কালেক্ট করব, কাস্টমার কালেক্ট করব, কাস্টমারের কাছে আমাদের পণ্যটি পৌঁছে দিব। এই জন্য ফেসবুকটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফেসবুককে যদি পার্মানেন্ট সলিউশন ভেবে থাকেন তাহলে ভুল। ঠিক আছে, আমাদেরকে নিজস্ব একটা প্ল্যাটফর্ম করতে হবে, তবে এখন না। প্ল্যাটফর্মটা হবে আরও পরে। ঠিক আছে, কিন্তু আমরা আপাতত অডিয়েন্স কালেক্ট করার জন্য আমরা ফেসবুককে ব্যবহার করব। ফেসবুকের থেকে অডিয়েন্সকে নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মে অ্যাড করব। এটুকু তো সবাই ক্লিয়ার, মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এখন যদি অনলাইন ব্যবসা করব নাকি, মোটামুটি মাইন্ড সেট আপ কমপ্লিট। আমরা এখন অনলাইন বিজনেস করব। তাহলে অনলাইন বিজনেস করার জন্য আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, অনেকে অটোমেটিক লেফট হয়ে যাচ্ছে, তাই না? গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছে, তারা আবার জয়েন করতে পারতেছে না। ওই আমি আগেই বলেছি, যদি আহ, একটু বলে রাখি যে আপনারা হচ্ছে এই ক্লাস থেকে যদি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে আপনারা এখান থেকে লিভ হয়ে যায় আর কি, আপনারা তো স্বইচ্ছায় নেবেন না, যদি হয়ে যায় তাহলে আপনারা একটু আমার ইনবক্সে নক করবেন, সেখানে আমি আবার আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে অনলাইন বিজনেসের জন্য আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের থেকেই। এখন অনেকে বলতে পারেন, ভাই এত ভেজাল, এত কিছু করে যদি অনলাইন বিজনেস করি তাহলে দরকার নেই বিজনেস করার। যদি এমনটা মনে করে থাকেন, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু যদি মনে করেন যে না, অফলাইন এবং অনলাইন বিজনেসের যে ডিফারেন্সটা, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এইগুলো আপনার কাছে কোনো ভেজালই মনে হবে না। আচ্ছা, প্রথমে আসি। অনলাইন বিজনেস করতে হলে আপনাকে সর্বপ্রথম স্কিলড হতে হবে। এখন কোন বিষয়ে স্কিলড হতে হবে? ব্যবসা শিখতে হবে। ডিজিটাল মার্কেটিংও না, গ্রাফিক্স ডিজাইনও না, বা কমপ্লেক্স কোনো কোডিং করা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, এই ধরনের কোনো কিছু শেখার দরকার নেই। আপনি একজন বিজনেসম্যান হবেন, আপনাকে বিজনেস শিখতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে শিখতে হবে বিজনেস। এখন বিজনেস শেখার মধ্যে আপনি বলবেন, তাহলে কি অনলাইন বিজনেসে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, আমি বলিনি যে শিখবেন না, আমি বলছি স্কিলড হতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক মানে বিশাল বড় শাখা, সব তো আপনার পক্ষে শেখা সম্ভব না। ডিজিটাল মার্কেটিং কথাটা ছোট হলেও এটার কিন্তু পরিধি ব্যাপক। এখন বিষয়টা হচ্ছে আমাদের সবগুলো দরকার নেই, যতটুকু দরকার ততটুকুই আমরা শিখব, এর বেশি আমাদের শেখার প্রয়োজন নেই। এই জন্য
অনলাইন বিজনেস করতে হলে আগে ব্যবসা শিখতে হবে, বিভিন্ন টেকনিক শিখতে হবে, বিভিন্ন ট্রিক শিখতে হবে। মার্কেটিং শিখলেন, আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করা শিখলেন, পিক্সেল সেট আপ করা শিখলেন, ঠিক আছে, যাই শিখেন না কেন সব কিছুতেই দেখবেন যে এই সব কাজ একবার যদি আপনি আপনার ওয়েবসাইট কিংবা আপনার পেজের জন্য করে রাখেন, আপনাকে বারে বারে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু অনলাইন ব্যবসার জন্য আর যে বিষয়গুলো আছে, কন্টেন্ট তৈরি করা, কন্টেন্টের স্ক্রিপ্ট লেখা, ব্যবসার জন্য একটা প্ল্যানিং করা, এই জিনিসগুলো আবার আছে প্রোডাক্ট প্যাকেজিং করা, ইউনিকভাবে প্যাকেজিং করা, শুধু প্যাকেজিং না, ইউনিকভাবে প্যাকেজিং করা, ঠিক আছে, কাস্টমার কি চায় সেটা বোঝা, কম্পিটিটর অ্যানালাইসিস করা, কাস্টমারকে কিভাবে কনভিন্স করে আনা, সর্বোপরি তার কাছে যেইভাবে হোক সেল করা, এই জিনিসগুলো শিখতে হবে ব্যবসা শেখার মাধ্যমে, ঠিক আছে। এগুলো কোনো টেকনিক্যাল কাজ না, এইগুলো হচ্ছে থিওরি কাজ, এগুলো আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, দেন স্কিলড হয়ে বিজনেসে নামতে হবে। এখন অনেকের হাতে এই পরিমাণ সময় থাকে না যে ভাই আমি যদি শিখতে শিখতে 6 মাস কাটিয়ে দিই তাহলে ব্যবসা করব কখন। 6 মাস যদি কাটাতে না চান, একটা উদাহরণ দিই, আপনারা তো জানেন যে চাকরি বাকরি যারা মোটামুটি এখানে এমন অনেকে আছেন যারা চাকরির জন্য চেষ্টা করতেছেন বা করেছেন। আচ্ছা ভাই, বিসিএস ক্যাডার হয় তাই না? এখন বিসিএস ক্যাডার হতে হলে যদি 6 বছর পরিশ্রম করতে হয়, ধরি নর্মালি 6 বছরের জায়গায় পরিশ্রম করেও কিন্তু সবাই বিসিএস ক্যাডার হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই পরিমাণ পরিশ্রম কারো পক্ষে করা সম্ভব না। এখন আপনি যদি 6টা মাস একটু ব্যবসার জন্য শিখেন, এরপরে যদি আপনি নামেন, এখন আপনার সামনে যত বাধাই আসুক না কেন, আপনি কিন্তু জানেন, আপনি শিখে নেমেছেন তাই না? আপনি জানেন যে আপনার সামনে এত 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 পরিমাণ বাধা আসছে, এই বাধার জন্য আপনাকে কি করতে হবে, এই বাধাকে স্কিপ করার জন্য আপনাকে কি করতে হবে, এগুলো কিন্তু আপনি জানেন। এই প্রবলেমটাকে সলভ করতে হবে, এগুলো আপনি জানেন, কারণ আপনি শিখে আসছেন, আপনি জেনে আসছেন যে আপনার সামনে এই বাধা আসতে পারে, আপনি এটা জানেন। সেজন্য আপনি কি করবেন, হাসি মুখে সেই বাধাটাকে অ্যাকসেপ্ট করবেন এবং তা অতিক্রম করে যাবেন। বিষয়টা কিন্তু এরকম। এখন যারা না বুঝে আসবে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যেটা হবে, মনে করেন সে এখন হচ্ছে কি বলবো, ধরেন রেইনি সিজন, হ্যাঁ, এখন বর্ষাকাল তাই না? এই বর্ষাকালে সে সিদ্ধান্ত নিল যে সে ছাতা বিক্রি করবে। ছাতা বিক্রি করার জন্য সে অনলাইনে কয়েকটা সে আগে কতগুলো ছাতা কালেক্ট করলো, অনলাইনে সে বিজ্ঞাপন দিল, সে সেল করা শুরু করলো। এখন তার প্রত্যেক ছাতায় প্রফিট হচ্ছে 300 টাকা করে। এখন সে প্রত্যেক ছাতায় যদি 300 টাকা প্রফিট হয়, সে $1 বা $1.50 একটা সেল পাচ্ছে। এখন একটা সময় ছাতা মোটামুটি সে 1 লাখ 1.5 লাখ টাকার বিজনেস করে ফেললো। করার পরে এখন সে হঠাৎ করে দেখলো যে তার ডলার রেটটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ $2 তার সেল হচ্ছে, $3 সেল হচ্ছে। এখন মানে ওই যে বলে না, খাজনার চাইতে বাজনা বেশি, সেটা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সে কি করবে? কারণ এই মুহূর্তে আর সে কিছুই করতে পারবে না। যেদিক দিয়ে দেখবে যে টাকা ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু টাকাটা আর সে চোখে দেখতে পাচ্ছে না, কারণ তার ফেসবুকের পিছনে ডলার খরচ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এখন এই মুহূর্তে করণীয় ছিল একটাই, সেটা হচ্ছে সে যদি জেনে বুঝে বিজনেসে নামতো, শিখে, তাহলে কিন্তু সে জানতো যে এইটা আমার সামনে আসতে পারে এই সমস্যাটা, এবং এইটাকে ওভারকাম করতে হলে আমার এই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, ঠিক আছে। অথবা আমাকে এমন একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের কাছে বা অধীনে থাকতে হবে, যাতে আমি যদি কোনো এই সমস্যায় পড়েও যাই, আমি যাতে এক দৌড়ে তার কাছে চলে যেতে পারি, গিয়ে বলতে পারি যে বস আমার এই সমস্যাটা হয়েছে, এখন আমাকে বাঁচান, আমাকে করেন, আমার তো ডলার খরচ আছে। তখন আপনার যে পথ প্রদর্শক থাকবে, সে আপনাকে, অর্থাৎ যে বিজনেস করে আসছে, যে এই সমস্যাগুলো সলভ করে এই পর্যন্ত এসেছে, এমন একজন মানুষের কাছে যাবেন যাতে সে আপনাকে একটা গুড অ্যাডভাইস দিতে পারে। সেই অ্যাডভাইস শুনে আপনি তারপরে সেই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। বিষয়টা সেরকম। এখন আপনি কিন্তু এই ইউটিউবে, ফেসবুকে, গুগলে, বিভিন্ন জায়গায় আপনি অনলাইন বিজনেসের বিভিন্ন টিপস ট্রিক্স হাবিজাবি অনেক কিছু পাবেন, অনেক ভিডিও পাবেন। এখন
এগুলো দেখে আপনি এত পরিমাণ দেখতেছেন, দেখে দেখে আপনার মাথা হজবরল হয়ে যাচ্ছে, মানে কি দিয়ে কি করবেন আপনি বুঝতেছেন না। আমি এটা করবো না, এটা করবো না, ওইটা করবো না, ওইটা করবো, এরকম অবস্থা। এখন করলেন, ওখানে কি হবে, গুছানোভাবে কোনো কিছু থাকবে না, যার ফলে কি করতে হবে আপনার, ওই আম, বিভিন্ন ধরনের সমস্যা যখন আসবে আপনি আর এগুলো ওভারকাম করতে পারবেন না। তো এই জন্য আমি যেটা বলবো যে বিজনেসটা ভাই একটু কষ্ট করে শিখে তারপরে নামবেন। অনেকে মনে করতে পারেন যে বিজনেস আবার শেখার কি আছে, এটা ভুল। বিজনেস শিখতে হবে। তাহলে এত ভেজাল করে ভাই, তাহলে তো দরকার নেই অনলাইন বিজনেস করার। হ্যাঁ, ক্লিয়ার কাট কথা। এত ভেজাল হলে আমার দরকার নেই, এত শেখা টেকার দরকার হলে আমার দরকার নেই। তাহলে আমি আমার ঘরের পাশে একটা দোকান দিয়ে সেখানে আমি মধু, কালো জিরার তেল, সরিষার তেল এগুলো বিক্রি করবো, এটাই ভালো। করেন, কোনো সমস্যা নেই। তো ওইরকমই আবার আপনার প্রফিট হবে, ওইরকমই ইনকাম হবে। আপনার ওই এলাকার মহল্লার যারা লোকজন আছে তারাই আপনার থেকে কিনবে, সমস্যা নেই। মাস গেলে 5-6 হাজার টাকা ইনকাম করবেন, সমস্যা কি? এই হচ্ছে বিষয়। কিন্তু একটা বিজনেস, একটা ব্র্যান্ড, একটা অটোমেশন, এই জিনিসগুলো তখন আর আপনার সাথে থাকলো না। এই হচ্ছে বিষয়। ওকে, ফাইন। কথা আসলে শুরু করলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু চলে আসে, একটার প্রসঙ্গে একটা কথা চলে আসে, ঠিক আছে? যাই হোক, আমরা যেটা বুঝলাম যে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই স্কিলড হতে হবে। স্কিলড না হয়ে আমাদেরকে ব্যবসায় নামা যাবে না। ওকে, ফাইন। দেন হচ্ছে কি, আমাদের এনাফ নলেজ থাকতে হবে। এখন এটা কিসের নলেজ? নলেজটা হচ্ছে সেটাই যে আমি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, আমার যে নিশ, সেই নিশ সম্পর্কে আমার একবারে টোটালি ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, নলেজ থাকতে হবে একবারে টোটালি ক্রিস্টাল ক্লিয়ার নলেজ যেটাকে বলে। এখন আপনি মনে করেন তো বিক্রি করেন টি শার্ট, হ্যাঁ, আপনি টি শার্ট বিক্রি করতে চাচ্ছেন। এখন আপনি জানেন না যে টি শার্টের কোন কাপড়টা গরমের জন্য ভালো, কোন কালারটা পরলে গরম কম লাগবে। এখন তো বর্তমানে হিট, তাই না? এই হিট থেকে বাঁচতে হলে কোন কাপড় পরতে হবে, ঠিক আছে, একটা টি শার্টের সাথে কোন ধরনের প্যান্ট পরতে হবে, জিন্স প্যান্টটা কীরকম হতে হবে, কত জিএসএম এর টি শার্ট পরতে হবে, এই জিনিসগুলো যদি আপনি নাই জানেন তাহলে কিন্তু আপনি টি শার্টের বিজনেস করতে পারবেন না। কারণ এখন আর মানুষ সেই আগের মতো বলদ নেই, ঠিক আছে? তো এই জন্য আপনাকে আগে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপরে আপনাকে নামতে হবে। এটা হচ্ছে কথা। এনাফ নলেজ রাখতে হবে নিজের মধ্যে। ওকে, এছাড়া কিন্তু সম্ভব না। আচ্ছা, তারপরে কি লাগতেছে? একটা পাসপোর্ট লাগবে। এটা কি জন্য লাগবে? এটা তো ভাই খুব মহা মুশকিলে ফেলে দিলেন, তাই না? কিন্তু ভাই পাসপোর্ট শুধুমাত্র যে আমাদের বিজনেসের জন্য লাগবে বিষয়টি মোটেও এমন নয়, ঠিক আছে? পাসপোর্ট লাগবে আমাদের বিভিন্ন কাজের। মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, যে কোনো কাজেই কিন্তু আপনার পাসপোর্ট লাগতেছে। পাসপোর্ট শুধুমাত্র যে আমরা বিজনেসের জন্য করবো তা না। ইভেন একটা পাসপোর্ট থাকা মানে আপনার একটা ভ্যালু তৈরি হওয়া সোসাইটিতে। এজন্য পাসপোর্টটা অতীব জরুরি। এটা আপনি একটা অনলাইনে কেনাকাটা করতে গেলেও একটা পাসপোর্ট লাগবে, ঠিক আছে? বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে পাসপোর্ট, এই পাসপোর্টটা লাগবে আমাদের বিজনেসের, যে আমরা ডলার খরচ করব ফেসবুকের কাছে, ঠিক আছে? এই ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য আমার পাসপোর্টের প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে ডলার এন্ডোর্সমেন্টটা কিভাবে করবেন? আমাদেরকে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে, সরকার অনুমোদিত যে কোনো একটা ব্যাংক থেকে আমাদেরকে একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই বলেন একটা করতে হবে। ধরে নিলাম আমাদেরকে একটা ডেবিট কার্ড করতে হবে, বাট ডেবিট কার্ডটা এমন একটা কার্ড করতে হবে যেখানে দুইটা দেশের কারেন্সি সাপোর্ট করে, ঠিক আছে? আমি জানি যে হয়তো এই কথাগুলো অনেকের বোরিং লাগতে পারে, তবে বোরিং লাগার কিছু নেই। এখানে অনেকে আছেন এক্সপার্ট লেভেলেরও আছেন, আবার অনেকে আছেন একবারে জিরো। তো আমি কথা বলার চেষ্টা করতেছি একবারে জিরোর থেকেই। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আপনি জিরো। ওকে, তো যারা এক্সপার্ট আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখতে থাকেন, ঠিক আছে? আর যারা জিরো আছেন তারা তো অবশ্যই অনেক কিছু শিখতে পারতেছেন, জানতে পারতেছেন। আচ্ছা, এখন দেখেন যে এই যে ডুয়েল কারেন্সি কার্ডের কথা বললাম, এটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে এই ডুয়েল কারেন্সি কার্ডটা নেবেন। আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে জানেন আবার অনেকে জানেন না, সেই জন্য একটু
দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা আবার কি টেস্ট করতেছেন? না, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, আচ্ছা, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড লিখে আমি সার্চ করলাম, একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বোরিং ফিল করিয়েন না। এই দেখেন, বাংলাদেশের আপনি যে কোনো একটা ব্যাংক থেকে, ধরেন এটা হচ্ছে একটা ডাচ বাংলা ব্যাংকের কার্ড, ঠিক আছে? এটা কি ডাচ বাংলা? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এই কার্ডটা হচ্ছে, এই যে নিচে দিয়ে দেখেন লেখা আছে মাস্টার কার্ড, একটু নিচের দিকে দেখবেন লোগোটা, আর এই যে উপরের দিকে দেখেন একটা ডাচ বাংলা ব্যাংকের লোগো। এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন, এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড। এই যে মাস্টার কার্ড যেটা লেখা আছে, এটা থাকলে আপনি বুঝবেন যে এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড। আচ্ছা, আরেকটা দেখাই, এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটা কার্ড, ইভিএল। হ্যাঁ, এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের একটি কার্ড, যেটা দেখতে পাচ্ছেন। এখানে নিচে আবার দেখেন কি লেখা, ভিসা কার্ড, ঠিক আছে? এখানে নিচে ভিসা কার্ড লেখা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে উপরে হচ্ছে ইবিএল লেখা। তাহলে এরকম ভিসা যদি লেখা থাকে কোনো কার্ডে, এবং নিচে যদি লেখা থাকে মাস্টার, এছাড়াও আরও আছে, কিন্তু আমরা সাধারণত দেখি যে আমাদের বাংলাদেশে এগুলোই বেশি ব্যবহার হয়। আমেরিকান এক্সপ্রেস আছে, আরও বিভিন্ন আছে। তো এইরকম ভিসা কিংবা মাস্টার কার্ড হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা ব্যাংক, আপনার নিকটবর্তী যে কোনো একটা ব্যাংকের শাখায় গিয়ে আপনি এই কার্ডটি করতে পারবেন। হ্যাঁ, এই কার্ডটি কোনো কোনো ব্যাংক এই কার্ডটি করার জন্য পাসপোর্টের ফটোকপি নেয়। কোনো কোনো ব্যাংক আছে এই কার্ডটি করার জন্য পাসপোর্টের ফটোকপি প্রথম অবস্থাতে লাগে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখন এইরকম একটা কার্ড করতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট করতে হবে, ঠিক আছে? পাসপোর্টের পরে আমাকে কি করতে হবে, সেই ব্যাংকের কার্ডের মধ্যে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। এখন ডলার এন্ডোর্সমেন্ট আবার বিষয়টা কি, আপনার পাসপোর্টের একবারে পিছনে যে পৃষ্ঠাগুলো থাকে, সেখানে যে কোনো একটা পৃষ্ঠার মধ্যে ওরা কি করবে, একটা ডলার এন্ডোর্সমেন্টের একটা সিল করে দিবে, যেই ব্যাংক থেকে আপনি করতে চান সেই ব্যাংক থেকে। তো ওই আমাদের বাংলাদেশে হচ্ছে $12,000 পর্যন্ত আমরা প্রতি বছর হচ্ছে মানে একটা ক্যালেন্ডার ইয়ারে আমরা খরচ করতে পারবো, ঠিক আছে? একটা ক্যালেন্ডার ইয়ারে। তো এর মধ্যে $7,000 হচ্ছে আমরা ডিরেক্ট খরচ করতে পারবো, আর $5,000 হচ্ছে আমরা আলাদাভাবে খরচ করবো। তো এত আমাদের লাগবে না, আমাদের বিজনেসের জন্য এত লাগে না, এত প্রয়োজনও পড়ে না। কারণ হচ্ছে আমরা যখন বিজনেসটা মোটামুটি একটা লেভেলে চলে যাবে, তারপরে আমাদের টার্গেট থাকবে হচ্ছে পেইড মার্কেটিংটাকে আস্তে আস্তে কমিয়ে আনা এবং অর্গানিক মার্কেটিংটাকে বাড়ানো, অর্থাৎ রিপিট কাস্টমার বাড়ানো। তখন আর আমাদেরকে কষ্ট করে এই পরিমাণ মানে ডলার খরচ করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তাহলে বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন, পাসপোর্ট কী জন্য লাগবে, আর ডুয়েল কারেন্সি কার্ডের বিষয়টাও ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ, এরপরে লাগবে হচ্ছে এনাফ মানি। এখন আমি আপনাদেরকে এই বুট ক্যাম্পে জয়েন করার রেজিস্ট্রেশন করার সময় আমি একটা কোশ্চেন করেছিলাম, বা সেখানে লিখে দিয়েছিলাম, আপনারা যাদের মতো করে অ্যান্সার দিয়েছেন। সেখানে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে আপনার ইনভেস্টমেন্ট কত। এক একজন এক এক রকম লিখছেন, একজনে 5,000, একজন 50,000, একজন 20,000, একজন 2 লক্ষ টাকাও লিখছেন। এগুলোকে আপনারা মন থেকে লিখছেন কিনা আমি জানি না, বা আপনার অ্যাবিলিটির মধ্যে আছে কিনা সেটাও আমি জানি না। এখন এই কথাটার বলার উদ্দেশ্য বা আমার জানার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আপনারা কতটুকু সিরিয়াস, আসলেই আপনারা এখন এই ব্যবসা শুরু করার জন্য মানে রেডি আছেন কিনা, প্রিপেয়ার আছেন কিনা। একটা অফলাইনে যদি আপনি বিজনেস দিতেন, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হতো, তারপরে হচ্ছে আপনাকে একটা অফিস বা একটা দোকান ভাড়া করতে হতো। একটা দোকান ভাড়া বাবদ যদি 10-15 হাজার টাকা খরচ হয়, প্রোডাক্ট স্টক করার জন্য মিনিমাম 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আপনি নেন, সেখানে আবার দোকানের জন্য আবার অ্যাডভান্স দিতে হয় 1 লাখ টাকা বা 2 লাখ টাকা। ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করলে ডেকোরেশন সহ আপনাকে 3 থেকে 4 লক্ষ টাকা একটা প্রস্তুতি নিয়ে হচ্ছে অফলাইন বিজনেসে নামতে হয়, যদি মোটামুটি একটা বিজনেস করতে চান। কিন্তু অনলাইন বিজনেসে কিন্তু এগুলো লাগেই না, এত কিছু প্রয়োজন নাই। সামান্য কিছু টাকা নিয়ে কিন্তু আপনি এটা শুরু করতে পারেন। দরকার পড়তেছে না আপনার কোনো দোকান, বাড়ি ঘরের মধ্যে বসে আপনি করতেছেন, আপনার বেডরুমে বসে করতেছেন, সমস্যা কি? শুধু খরচ এক জায়গায়, সেটা হচ্ছে কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। তাও আজকাল মোটামুটি স্মার্টফোনের ক্যামেরা এতটাই উন্নত যে কন্টেন্ট এখন স্মার্টফোন দিয়েই করা যায়, ঠিক আছে?
টুকটাক গ্রাফিক্সের যে ডিজাইনগুলো ওইগুলো এখন মোবাইল দিয়েই করা যায়। তাহলে আমার প্রাথমিক অবস্থায় একটা পেজকে দাঁড়া করানোর জন্য, এস্টাবলিশড করার জন্য আমার একটা মোবাইল হলেই যথেষ্ট। একটা অনলাইন বিজনেসের জন্য একটা মোবাইলই যথেষ্ট, ঠিক আছে? দেন আস্তে আস্তে আপনি পরবর্তীতে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায় সুইপ করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বললাম। এই হচ্ছে মোটামুটি ব্যবসার প্রস্তুতি, অনলাইন বিজনেসের প্রস্তুতি। ওকে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এবার মিলিয়ন ডলারের একটা প্রশ্ন যে ভাই কি পণ্য নিয়ে শুরু করা যায়, মাথার মধ্যে ঢুকে না। এই প্রশ্নটা আমি কি বলবো ভাই, প্রতিদিন একজন না একজন আপনারা করতেই থাকেন প্রশ্ন আমাকে, মানে আমাদের গ্রুপ থেকে অথবা বাহির থেকে অনেক মানুষ আমাকে এই সেম প্রশ্নটা করে। আচ্ছা, এটার সলিউশন কি আদৌ আমার কাছে আছে? এর অ্যান্সার আমার কাছে নেই। কারণ আপনি কোথায় থাকেন, কোন লোকেশনে আছেন, আপনার জন্য কোন প্রোডাক্টটা সোর্সিং করতে সহজ, উৎপাদন করতে সহজ। আজকে 200 পিস আমার সেল করা দরকার, 200 পিসই আপনি মানে সোর্সিং করতে পারেন, এমন মাধ্যম আপনার কাছে আছে কিনা, এগুলোকে আমি জানি? এগুলো তো আমি জানি না। তাহলে আমি কিভাবে আপনাকে সাজেস্ট করব যে ভাই আপনি অমুক প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন? এখন আপনারা কি করেন দেখেন যে ফেসবুকে অনেক মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, সেই অ্যাড দেখে আপনারা সিদ্ধান্ত নিলেন। যেমন একজন একটা কি বিক্রি করতে, ব্যালেন্ডার বিক্রি করতেছে। এখন আপনি সেই ব্যালেন্ডারে দেখে যে কি 900 টাকা ব্যালেন্ডার বিক্রি করে, তার কেনা হচ্ছে 600 টাকা, 300 টাকা লাভ করতেছে, ভাই আমি তাহলে আমার এটাই করতে হবে না। এরকম সিদ্ধান্ত নিলে হবে না। এরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে আপনি কতগুলো টাকা খরচ করে প্রোডাক্ট সোর্সিং করে আনলেন, শেষ পেশ দেখলেন আপনি এটা করতে পারতেছেন না, সেল করতে পারতেছেন না, তাহলে হবে না। আমি এই প্রশ্নের উত্তর আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। যারা আমার ইবুকটি পড়েছেন, ইবুকের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম যে কখন আপনি কিভাবে একটা পণ্য ডিসাইড করবেন যে আপনি এটা সেল করবেন, ঠিক আছে? আচ্ছা, ইবুক তো সবার কাছে মোটামুটি আসে। দরকার হলে আজকে আবার ইবুকটি ওপেন করবেন, ওপেন করে আবার দেখবেন, ঠিক আছে? একটা প্রোডাক্ট সিলেক্ট কিভাবে করতে হয় এই বিষয়ে আপনারা আমাকে যে কেন প্রশ্ন করেন, আমি আসলে বিষয়টা বুঝে উঠতে পারতেছি না। কারণ এত সুন্দরভাবে ইবুকটি সাজানো এবং লেখা হয়েছে। তারপরেও দু একটা কথা বলে দিই। দেখেন, আমি আপনাকে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। ভাজা মাছ রান্না করে আপনাকে খাওয়ানোর আমার দায়িত্ব না। মাছটা কিভাবে ভাজতে হবে সেটা আমি শিখিয়ে দিয়েছি আপনাকে। এখন আপনি খান ভেজে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, কিছু ট্রিক্স আপনি ফলো করবেন যেই পণ্যটা, ওই যে একটু আগে বলেছি যে আপনার যদি আনলিমিটেড সেলও আসে, একদিনে 100 প্রোডাক্ট সেল করতে হবে আপনাকে, ওই পরিমাণ সোর্সিং ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, অথবা প্রোডাকশন ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। যে আপনি তার একজনের কাছ থেকে পণ্য আনেন রেগুলার, তার কাছে দেখা গেল 100টা প্রোডাক্ট তার কাছে নেই, 50টা আছে, আর 50টি দরকার হলে তার পার্শ্ববর্তী কোনো একজন ব্যবসায়ীর থেকে আনবেন, এনে এইভাবে আপনি ক্লিয়ার করবেন। কিন্তু সোর্সিং ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোর্সিং যদি ক্লিয়ার না থাকে আপনি কিন্তু বিজনেস কখনোই আগাতে পারবেন না। কারণ কাস্টমারকে ফেরত দেওয়া যাবে না, কাস্টমারকে না বলা যাবে না, নেগেটিভ কোনো ওয়ার্ড কাস্টমারের সামনে উত্থাপন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন ওই যে একটুকে বলেছিলাম যে আপনি কোন ধরনের প্রোডাক্ট সোর্সিং করবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা আপনার ব্যাপার। নিশ, আপনি যেটা নিয়ে যেই নিশটাই চুজ করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই যে যেটা আপনার সহজ হয় সোর্সিং করতে, আপনি সেইটা নিয়ে শুরু করবেন। যেইটার সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান আছে আপনি সেটা নিয়ে শুরু করবেন। এখন শুরুতে অনেকেরই জ্ঞান থাকে না, তাহলে জ্ঞানটা কিভাবে পাবেন? আপনি প্রোডাক্ট সম্পর্কে দরকার হলে গুগলে, ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করে ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা আগে নিতে হবে। কিছু ধারণা নিয়ে দেন আপনি ওই প্রোডাক্ট নিয়ে নামবেন, ঠিক আছে? ওকে, এবার আসি নিশ কি। নিশ তো আপনারা সবাই জানেন যে আমরা সাধারণত 3টা নিশ নিয়ে বাংলাদেশের বিজনেসটা মোটামুটি চলতেছে বা আমরা করতেছি। হেলথ, ওয়েলথ, এন্টারটেনমেন্ট। হেলথে প্রচুর পরিমাণে মানুষ এখন ইনভলভ হচ্ছে, এন্টারটেনমেন্টও প্রচুর, ওয়েলথ একটু কম, তবে হেলথ এবং এন্টারটেনমেন্টই সবচেয়ে বেশি। তো
এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, তারপরে এখানে দিয়েছি সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে? এটা আপনারা ভালো করেই জানেন যারা, কারণ এখানে তো ইবুকটি পড়া ছাড়া মনে হয় না কোনো ব্যক্তি এখানে আছেন, তাই না? ওকে, আচ্ছা, তাহলে একটু ধারণা দিচ্ছি। সে নিশ যদি আমরা ধরি হেলথ, আমরা এখন এই হেলথ নিশ নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা যদি নিশ ধরলাম আমাদের হেলথ, তাহলে যদি হেলথ আমাদের নিশ হয়ে থাকে, এই নিশ হেলথ এটার হচ্ছে যদি মাইক্রো করি, মানে আরেকটু ছোট করি, ক্ষুদ্র করি, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, মানুষের পুরো শরীর অর্থাৎ পা হতে মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত হচ্ছে আমাদের নিশ হচ্ছে হেলথ, তাই না? হেলথের আন্ডারে পড়ে। দেন মাইক্রো নিশ যদি করি তাহলে আসে মাথা, তাহলে আসে হাত, পা, গলা, পেট, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো চলে আসে মাইক্রো নিশের আন্ডারে, হেলথের আন্ডারে, তাই না? আরও যদি মাইক্রো করেন, এই মাইক্রো নিশকেও যদি আপনি মাইক্রো করেন, তখন আপনি পাবেন পণ্য অথবা কোনো সমস্যার সমাধান। যেমন আপনি যদি মাথা করেন, মাথার মধ্যেও তো আবার অনেকগুলো পাবেন, সেখান থেকে আমরা চুলকে ধরতে পারি, তাহলে চুলেরও তো আবার অনেক সমস্যা আছে, সেটাকেও আপনি সেটা মাইক্রো করতে পারেন। যেমন চুলের কি সমস্যা হয়, চুলের হচ্ছে কারো চুল পড়ে যাওয়ার সমস্যা, আবার কারো চুল পেকে যাওয়ার সমস্যা, মানে অল্প বয়সে চুল পেকে গেছে। আপনি স্পেসিফিকলি আলাদা আলাদা করে পর্যন্ত এক একটা নিশ ধরতে পারেন, যে আপনি চুলের সমস্যার জন্য তেল বানাচ্ছেন সাপোজ, তো এখন চুলের সমস্যার তেল হলে এমনও করতে পারেন যে 7-8টা চুলের যাবতীয় সমস্যার জন্য এই তেলটা ব্যবহার করতে, এই তেলটা আপনি তৈরি করলেন। অথবা আপনি যদি আরও মাইক্রো করেন, শুধুমাত্র যাদের চুল পড়ে যায় তাদের জন্য এই তেলটি কার্যকরী। অথবা এইভাবে করতে পারেন যে শুধুমাত্র যাদের অল্প বয়সে চুল পেকে গেছে তাদের জন্য এই সমস্যাটা, এই সমস্যাটার সমাধান, মানে এই তেলটা। বিষয়টা ক্লিয়ারলি বুঝেন কতটা ভেঙে ভেঙে মাইক্রো করা যায়। আর মাইক্রো করার অনেক সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? আপনি মাইক্রো যখন করবেন তখন একবারে দেখবেন এক লেভেলের কাস্টমারগুলো আপনি পাচ্ছেন। যেমন যাদের শুধু চুল পড়ে যাচ্ছে তারাই আপনার একটা ফানেলের মধ্যে চলে আসছে। আচ্ছা, ফানেল আবার চলে আসে মুখে, যাক ফানেল জিনিসটা সামনে আসতেছে, এটা হয়তো এখন বুঝবেন না, অথবা ইবুকটি পড়ে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে চুলের সমস্যার যে সমাধানটা, এই বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি একটা আপাতত এইখানে আপনাদেরকে বোঝানোর জন্য ধরেছি। আপনি এখানে যে চুলের সমস্যায় ধরতে হবে এমন না, আপনি যে যেটা নিয়ে করতে চান, কেউ পোশাক আশাক নিয়ে করতে চাচ্ছে, যে যেটা নিয়ে করেন, তাহলে পোশাক হলে কি হবে, পোশাকও তো চলে আসে সেই হেলথের আন্ডারই, তাই না? কিসের জন্য? আপনার বডির জন্য। আপনি সেটাকে আরও ক্ষুদ্র করতে করতে টি শার্টের মধ্যে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এগুলো আপনারা তো মোটামুটি জানেন, তারপর একটু আলাপ করলাম। হ্যাঁ, এখন ওই যে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা যে সমস্যার, মানে মোটামুটি যেই পণ্যটাই বিক্রি করি না কেন, আমরা নিজেদেরকে বিক্রেতা ভাববো না। আমরা কি ভাববো না? বিক্রেতা ভাববো না। এই জিনিসটা আমি সব সময় বলি, সবাইকেই বলি। আমরা ভাববো যে আমরা মানুষকে সমাধান দিব, আমরা হচ্ছি সমাধানদাতা। এটা মাথায় রাখবেন, আমরা কোনো বিক্রেতা না। এই জিনিসটাকে মাথায় রাখবেন, আমরা মানুষকে সমাধান দিব, মানুষ আমাদের থেকে সমাধান নিবে। মানুষকে সাহায্য করলে টাকা এমনিই আসবে, টাকা নিয়ে টেনশন করার কিছু নেই। টাকার জন্য আমরা ব্যবসা করব না, আমরা ব্যবসা করব মানুষের উপকারের জন্য। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন, আমরা ব্যবসা করব মানুষের উপকারের জন্য। আমরা সরিষার তেল খাওয়াবো, খাঁটি সরিষার তেল খাওয়াবো, যাতে মানুষের হেলথ ভালো থাকে। সয়াবিন তেল মানুষ খেতে খেতে মানুষের শরীর কি বিভিন্ন অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা শুরু হচ্ছে। এগুলো থেকে আমরা মানুষকে রক্ষা করার জন্য আমরা মানুষকে খাঁটি সরিষার তেল খাওয়াবো। এখন যদি আপনি খাঁটি সরিষার তেলের দাম যদি হিসাব করেন যে 1200, 1300, 1400, 1500 টাকা দিয়ে 5 লিটার তেল আমার থেকে কে নিবে? সবাই তো 900 টাকা করে বিক্রি করতেছে, তাহলে তো 900 টাকা করে আমার যদি কম্পিটিশনে টিকে থাকতে হয়, আমার 900 টাকা করেই সেল করতে হবে। তাহলে তো আমার পণ্যের মধ্যে একটু হলেও ভেজাল মিক্সড করতে হবে, এছাড়া তো হবে না। যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জন্য বিজনেস নয়। আমি সবসময় একটা কথাই বলি, আপনার প্রোডাক্টের দাম যতই হোক না কেন, আপনার প্রোডাক্টের মার্কেটিং খরচ এখন হচ্ছে ভাই, বিশ্বাস করেন এখন হচ্ছে।
একটা সময় এত পরিমাণ মার্কেটিং খরচ হবে না। যখন আপনি কাস্টমারকে আপনার ফানেলের মধ্যে নিয়ে আসবেন, আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন, তখন তো আর এই কাস্টমারকে আর মার্কেটিং করে আর সেল করা লাগতেছে না। তাদের কাছে যখন আপসেল করবেন, ক্রস সেল করবেন, তাদেরকে রিপিট কাস্টমার আপনি বানাবেন, তখন তো আপনার অটো প্রোডাক্ট সেল হবে। তখন তো আর তাদের পিছনে আপনাকে টাকা খরচ করার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, একজোড়া লেখছে আমি দেশে গিয়েছিলাম সেই জন্য। দেশ বলতে কি বুঝিয়েছেন ভাই? আমি তো দেশ বুঝি নাই। দেশ বলতে তো বাংলাদেশি বুঝায়। বুঝছি, মানে হচ্ছে আপনি গ্রামের বাড়িতে গিয়েছেন এটা বুঝিয়েছেন। আচ্ছা, যাই হোক। এখন এই তো তা এই জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা মানুষ সেল করুক, সে 900 টাকা সেল করলে করুক, বাট আমরা যেটা করব, আমরা সেল করব আমাদের কোনো ধরনের লস না করে। আমার প্রোডাক্টে 5 লিটার তেল বিক্রি করে যদি আমি 300-400 টাকা না ইনকাম করতে পারি, তাহলে আমার ওই প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই। আমি অন্য প্রোডাক্ট চুজ করব। আপনারা তো কেউ জোর করতেছে না যে আপনি এই নিশের আন্ডারেই কাজ করেন। হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট অনলাইনে বিক্রি করা যায়, আপনি সেগুলো বিক্রি করেন। ঠিক আছে? ওকে। এখন কেন একটি সমাধান দিয়ে শুরু করা উচিত? এটা কিন্তু যা এই প্রশ্নটা আমি আপনাদের থেকে চেয়েছিলাম। এই প্রশ্নটা আমাকে কেউ করেননি, বাট আমি আপনাদের নিজে থেকেই ইয়ে করতেছি। দেখেন, এর মধ্যে কোনো একজন ভাই আমাকে এসএমএস করেছে যে ভাই আমি একটা ফেসবুকে পেজ খুলেছি, পেজের মধ্যে হচ্ছে আমি খুলনার চুই ঝাল, সম্ভবত আপনারা জানেন যে এটার জন্য নাকি বিখ্যাত খুলনা। আচ্ছা, খুলনার চুই ঝাল বিক্রি করব, পাশাপাশি হচ্ছে আমি কক্সবাজার থেকে শুটকি এনে বিক্রি করব। ঠিক আছে? এটা হচ্ছে ওনার প্ল্যান। তখন আমি তাকে বুদ্ধি দিলাম, আপনি কখনোই কক্সবাজার থেকে শুটকি এনে ব্যবসা করার ওই সাহস করিয়েন না। কেন? কারণ আপনি থাকেন খুলনাতে, আপনার প্রোডাক্ট আনতে হবে কক্সবাজার থেকে। কোনো প্রয়োজন নেই, আপনার কাছে যেটা আছে সেটা দিয়েই শুরু করেন আপাতত। এত এত প্রোডাক্ট কালেকশন করার দরকার নেই। এতে সমস্যাটা কি হবে? মানুষ আপনাকে ট্রাস্ট করবে কম। কেন? আপনি খুলনার মানুষ কিভাবে কক্সবাজারের পণ্য বিক্রি করেন? এক। 2 নাম্বার, আপনি সুইস আলু বিক্রি করতেছেন, আপনি শুটকিও বিক্রি করতেছেন। তাহলে আপনি দুইটা জিনিসে হোক সেটা একই নিশের আন্ডারে, বাট আপনি দুইটা প্রোডাক্টে কিভাবে এক্সপার্ট হন? মানুষ তো সব বিষয়ে এক্সপার্ট হয় না। বিষয়গুলো মাথায় রাখেন। এটা শুধুমাত্র আমি একটা উদাহরণ দিচ্ছি, এর মানে এই নয় যে এই বিষয়গুলো আপনি ইয়া করবেন। এটা মাথায় রাখেন প্লিজ। এটা আপনার নিশের সাথে আপনি মিক্সড করে একটু চিন্তা ভাবনা করেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো এখন এইগুলো করা যাবে না। আপনি খেয়াল করেন আমার কথা, আপনি চুই ঝাল নিয়েই শুরু করেন। কারণ চুই ঝালটা যেহেতু আপনার খুলনাতেই পাওয়া যায়, খুব ভালো, আপনার সোর্সিং করতে সুবিধা, আপনি চুই ঝাল দিয়েই শুরু করেন। এটা দিয়ে করেন, করতে করতে যখন আপনার কাস্টমার 500-1000 কাস্টমার আপনি মাইল ফলক অর্জন করে ফেলবেন, দেন তাদের কাছে আপনি কি হবেন? একজন সমাধানদাতা, নো বিক্রেতা, একজন সমাধানদাতা। যখন আপনি একজন সমাধানদাতা হবেন, আপনাকে তারা বিলিভ করবে, আপনাকে তারা বিশ্বাস করবে, আপনার থেকে তারা নেক্সটে যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য প্রস্তুত। কারণ আপনার থেকে তারা 1 নম্বরের সুইজাল পেয়েছে, যেটা তাদের এই সমস্যার সমাধান করেছে, তাদের মুখের রুচি বাড়িয়েছে, তাদের খাওয়ার কি বলে, খাওয়ার যে স্বাদ, খাবারের যে স্বাদ, খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? খাসির মাংস খুব ভালো টেস্ট করে দিয়েছে। এরকম ওভারঅল আপনি একটা সমস্যার সমাধান তাদেরকে দিয়েছেন, অর্থাৎ তাদের খাবারের টেস্ট বাড়িয়ে দিয়েছেন, তাই না? এখন আপনি যেহেতু এই যে যে একটা তাদের উপকার করলেন, এখন তারা আপনাকে বিলিভ করবে, এখন তারা আপনার থেকে এই অ্যানাদার প্রোডাক্ট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। ঠিক আছে? এটা আমি প্রথম ক্লাসে সম্ভবত আলোচনা করেছিলাম। এই জন্য আর আরও 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 কিছু বিষয় আছে। দেখেন, এটা তো জাস্ট আমি কাস্টমারের দিকটা বললাম, আপনার দিকেও কিন্তু অনেক সুবিধা আছে। আপনি যদি এখন শুটকি আনা শুরু করেন কক্সবাজার থেকে, কুরিয়ার খরচ কে দিবে? আপনাকে দিতে হবে। প্রোডাক্টের আপনাকে তো বাকি প্রোডাক্ট কেউ দিবে না, আপনার কিন্তু তার থেকে পাইকারি রেট হলেও কিছু প্রোডাক্ট কিনে আনতে হবে। 5-10 হাজার টাকা শুটকি এই মুহূর্তে আপনি আনা সম্ভব? আপনি মাত্র নতুন
শুরু করতেছেন, স্টার্ট আপ আপনি, তাহলে কিভাবে পারবেন? হবে না। দরকার নাই এত টাকা ইনভেস্ট করার, ছোট ছোট ইনভেস্ট নিয়ে শুরু করেন, আস্তে আস্তে শুরু করেন, তাড়াহুড়ো করবেন না। আমি সবসময় একটা কথাই বলি যে অলওয়েজ বিজনেসকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করেন, তাড়াহুড়া করিয়েন না, ভালো কিছু হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে পণ্য কোথা থেকে সোর্সিং করবেন? পণ্য সোর্সিং করার এই একটা প্রশ্ন যে ভাই আমি এই পণ্যটা এই জায়গা থেকে সোর্সিং করব, আমি এই পণ্যটা ওই জায়গা থেকে সোর্সিং করতে চাই, এরকম অনেকে বলেন আমাকে। ভাই এই কি গুলিস্তানে গেলে কি ভাই কি একটা যেন একজন হ্যাঁ, গুলিস্তানে গেলে কি ভাই আমি 3 পিস কি কম দামে কিনতে পারবো, এরকম একটা আমাকে কে যেন কোশ্চেন করছেন এর মধ্যে, কালকে না পরশু, গতকাল না পরশু। এখন দেখেন ভাই, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেই বলেন তো? আমি কি গুলিস্তানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসছি যে কে 3 পিস কম দামে বিক্রি করে? বাংলাদেশের মধ্যে কি শুধু গুলিস্তানে 3 পিস বিক্রি করে পাইকারি? ইসলামপুর আছে, বা কি বলে ওই নরসিংদী, মাধবদী, আরও বিভিন্ন জায়গা আছে। আমি কি সব জায়গায় কি আমি গিয়ে ঘুরছি? না। তাহলে আমি কিভাবে আপনাকে এটা সলিউশন দেব? এটার সলিউশন আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই প্রশ্ন আমাকে কেন করবেন আপনারা? এই প্রশ্ন আপনি নিজে সমাধান বের করেন। আপনি নিজে গুলিস্তানে যান, আপনি নিজে ইসলামপুর যান, আপনি নিজে অমুক জায়গা যান, গিয়ে আপনি দেখেন, কম্পেয়ার করেন, সব কিছু দেখে টেকে আসেন, কোনটা আপনার জন্য সুবিধা হয়, কোনটা সহজ হয়, কে কম দামে আপনাকে প্রোডাক্ট দিতে পারে, তার সাথে আলাপ আলোচনা করে আসেন, একটা মিউচুয়াল করে আসেন তার সাথে। তারপরে হচ্ছে আপনি মানে একবার আলাপ আলোচনা করে আসলে তার সাথে আপনি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ফোন কলের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে আপনি তার থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন। প্রথমে যেতে হবে, আগে যান। কারণ আমি যদি এখানে আমার ঘরে বসে যদি আমি বলে দিই যে আপনি ঘড়ি কিনতে বাংলা মোটর চলে যান, আপনি ইয়া কিনতে অমুক জায়গা চলে যান, এরকম তো আমি বলে দিলে তো হবে না। কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে আপনি এলিফ্যান্ট রোড চলে যান, আমি যদি এখন এগুলো বলে দিই তাহলে তো হবে না। আপনাকে নিজেকে গিয়ে জাস্টিফাই করে দেখে আপনার জন্য কোনটা সহজ হয়। এমনও তো হতে পারে যে ভাই এলিফ্যান্ট রোডের সাথে মিরপুর 10 নম্বরে কম রেটে আপনি প্রোডাক্ট পাবেন। এটাই তো কথা। কথা হচ্ছে এইভাবে হুটহাট করে আমি কোনো সিদ্ধান্ত আপনাদেরকে দিতে পারবো না, ঠিক আছে? ওকে, এখন প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে। প্রোডাক্ট রিসার্চ বিষয়টা কি? এটা একটা টেকনিক্যাল পার্টে আমরা আসছি। এতক্ষণ আমরা থিওরিক্যাল বিভিন্ন কথাবার্তা বলেছি, কথা একটার প্রসঙ্গে একটা আসবেই। প্রোডাক্ট রিসার্চ কীভাবে করবেন? একটা প্রোডাক্ট আপনি চয়েস করেছেন, প্রোডাক্ট কখন আপনাকে রিসার্চ করতে হবে? আমি সম্ভবত আপনাদেরকে কথা দিয়েছিলাম, সম্ভবত আজকে এই প্রোডাক্ট রিসার্চ করেই ক্লাস শেষ করব। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আমার বইয়ের মধ্যে, যারা বইটি ভালো করে পড়েছেন, বইয়ের মধ্যে লিখে দিয়েছিলাম যে প্রোডাক্ট আপনি এই এই প্ল্যাটফর্ম থেকে গিয়ে রিসার্চ করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু কিভাবে সেটা করবেন এই জিনিসটা তো বইতে আর দেওয়া সম্ভব না। কোনো একটা সময় আপনাদেরকে শিখাবো আমি বলেছিলাম, সেটাই এখন আপনাদের সামনে উপস্থিত সেই টাইমটা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে একটা প্রোডাক্ট আপনি চয়েস করেছেন, এখন আপনি জানেন না যে এই প্রোডাক্টটি আসলে মার্কেটে কীরকম ভ্যালু, কীরকম চলতেছে, কত টাকা দাম নির্ধারণ করবেন আপনি জানেন না। তাহলে কি করতে হবে? এই প্রোডাক্টটি আসলে মার্কেটে ফিট আছে কিনা, মানুষ কিনতেছে কিনা, এই বিষয়গুলো আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। তবে আজকে আমি দুইটা দেখাবো আপনাদেরকে, অ্যাডস লাইব্রেরি এবং দারাজ, এই দুইটা দিয়েই দেখাবো। আলি এক্সপ্রেস এখন এই মুহূর্তে দেখাতে সম্ভব না, দরকারও নেই। আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করব, আমরা আলি এক্সপ্রেসে প্রোডাক্ট কি প্রোডাক্ট, আলি এক্সপ্রেসের থেকে যারা প্রোডাক্ট সোর্সিং করে বা ইয়া করে ব্যবহার করবেন, তারা হচ্ছে ওই মেক মানি করার জন্য, মানে নট পারমানেন্ট বিজনেস, টেম্পোরারি যে বিজনেসগুলো করতে চান সেই বিজনেস করার জন্য অনেকে ওই যে দেখবেন আপনারা চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে বিজনেস করেন, এগুলো হচ্ছে ওই টেম্পোরারি বিজনেস, এগুলো পার্মানেন্ট বিজনেস না। পার্মানেন্ট বিজনেস করার জন্য আপনাকে আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করতেছে সেগুলো দেখতে হবে। তাহলে বাংলাদেশি প্ল্যাটফর্ম আর কি, দারাজ ছাড়া তো ওইরকম কোনো বড় ই কমার্স প্ল্যাটফর্ম নেই বাংলাদেশে। তাহলে দারাজকে আমরা একটু দেখব। আর হচ্ছে অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি হচ্ছে কি, যে ফেসবুকের একটা লাইব্রেরি আছে যেখানে মানুষজন, যারা বাংলাদেশের মানুষজন যেই যে পেজ থেকে যারা যারা
টাকার মাধ্যমে, ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে অ্যাড মানে অ্যাড চালাইতেছে, তাদেরকে হচ্ছে এই লাইব্রেরির মধ্যে হচ্ছে ফেসবুক রেখে দিয়েছে রানিং, এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুই ধরনের অ্যাডসই এখানে পাবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, চলেন একটু আমরা দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্ট কি ধরবো? সময় কি পারবো কুলাতে? জানি না, আর 8 মিনিট সময় আছে। আচ্ছা ভাইয়া, একটা প্রোডাক্ট বলেন তো, আপনারা একটু বলেন দেখি একটা প্রোডাক্ট রিসার্চ করে, যে ওই প্রোডাক্টটা আসলে মার্কেটে ফিট আছে কিনা, চলে কিনা। যে আপনারাই বলেন আপনাদের একটা প্রোডাক্ট নেই, 8 মিনিট সময় আছে, একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, একজনে বলতেছেন ড্রেস, একজনে বলতেছেন ঘি। আচ্ছা, ঘি, ড্রেস, একজন চা। ওকে। আচ্ছা, বেশি বলার দরকার নেই, মধু। ভাইয়া, ঘি, মধু, এগুলো এগুলো রিসার্চ করার কোনো দরকার নেই, এগুলো দরকার নেই রিসার্চ করার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আহ, আচ্ছা, এখন শুনেন, এখানে হচ্ছে আপনারা ঘির কথা বলছেন, ঘি আমাদের আসলে রিসার্চ করার কোনো প্রয়োজন নেই, কারণ ঘি প্রচুর পরিমাণে অনলাইন থেকে বেচা কেনা হয়, মধু প্রচুর পরিমাণে বেচা কেনা হয়। ঠিক আছে, ওই মিষ্টি ঘি ওই ঘির মধ্যেই পড়ে ভাইয়া, প্রচুর বেচা কেনা হয়। হ্যান্ড মিক্সার, এই যে হ্যান্ড মিক্সার একজন বলেছেন, এনামুল হক ভাইয়া, ভাইয়া এই বিজনেসটা হচ্ছে পার্মানেন্ট বিজনেস না ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ, আপনি আপাতত যদি টাকা পয়সার সমস্যা থেকে মেক মানি করার জন্য, যে হ্যাঁ কিছু টাকা পয়সা আপনি ক্যাশ করতে চান, সেজন্য আপনি হ্যান্ড মিক্সার করতে পারেন, কোনো সমস্যা নেই। জিন্স ফর ম্যান, জিন্স, হ্যাঁ জিন্স করা যেতে পারে, ভেরি গুড, খুব গুড আইডিয়া। ইউনিফর্ম, কালো জিরার তেল, এটা চলে, কালো জিরার তেল প্রচুর চলে ভাইয়া। বেবি ড্রেস অনেক চলে, বেবি ড্রেসও দেখার কিছু নেই। পেডিশিয়ান, নিম তেল, ট্রিমার, নিম তেল ওই তেলের যারা বিক্রি করে তাদের মধ্যে পাবেন। মিনি ফ্যান, মিনি ফ্যান হচ্ছে মেক মানি করার জন্য, এটা পার্মানেন্ট সলিউশন না, প্লিজ। টয়েস, টয়েস ঠিক আছে, ভেরি গুড, টয়েস চলে। আরেকজনে দিচ্ছেন কি ছাতু। আচ্ছা, আনকমন কাটতে হবে, প্রেডিশিয়ান, নিউট্রি, এটা আপনি মনে হয় এই মুহূর্তে পাবেন না। কসমেটিক, টি শার্ট। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। অনেকে অনেক কিছু লিখেছেন, ধন্যবাদ, আর লিখিয়েন না। আমি আচ্ছা, কাজু, পেস্তা, আখরোট, শু মানে জুতা, সব কিছুই ঠিক আছে। একজন দিয়েছেন একটা আনকমন, সেটা হচ্ছে ছাতু। ছাতু ভাইয়া, এটা আপনি মনে হয় না পাবেন। এই ধরনের বিজনেস করতে গেলে একটু মার্কেটিং কস্ট আপনার বেশি লাগবে। আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদের সাথে আমার লাস্ট ক্লাসে কথা হবে এইসব বিষয় নিয়ে। হোমমেড খাবার, বাংলা খাবার, হোমমেড খাবার, বাংলা খাবার নিয়ে আপনি অনলাইনে তেমন একটা বিজনেস করতে পারবেন না, কারণ আপনাকে শুধুমাত্র স্থানীয় মার্কেটে, শুধুমাত্র স্থানীয় মার্কেটে, ঠিক আছে, বিজনেস করতে হবে, কারণ আপনি ওভারঅল পুরো বাংলাদেশ পারবেন না, ওভারঅল পুরো বাংলাদেশে আপনার পক্ষে সম্ভব না। শুটকি, শুটকি প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, পাঞ্জাবি, টি শার্ট, কসমেট। আচ্ছা, ধন্যবাদ। আর আহ, না, আর দরকার নেই, কারণ আমাদের হাতে সময় আর নেই, 5 মিনিট সময় আছে, মনে হয় না পারবো। তাহলে দারাজকে বাকি রাখবো, বুঝছেন? আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরিটাই বাকি রাখি, দারাজ দেখাই দিই, কারণ ফেসবুক অ্যাড লাইব্রেরিতে সময় লাগবে। আমরা একটু এই সুযোগে একবারে কম্পিটিটরকেও দেখে নিব। তাহলে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাব না, আমরা শুধুমাত্র যাব হচ্ছে দারাজে, একটু দারাজে গিয়ে প্রোডাক্টটা দেখে আসি। ঠিক আছে, একটু দারাজে যাই, দারাজ থেকে আমরা একটু কিভাবে দেখবো দেখে আসি। আগামী ক্লাসে হয়তো অ্যাড লাইব্রেরি থেকে দেখাবো, হ্যাঁ, এটা এই মতো দেখাতে পারছি না। আচ্ছা, একটু দারাজে আসি। আপনারা তো সবাই জানেন যে daraz.com.bd, হ্যাঁ, daraz.com.bd। একজন একটা আনকমন দিয়েছে, আমি একটু সেটা সার্চ করে দেখব। ছাতু, ছাতুর অ্যাড সাধারণত আমার চোখে পড়েনি। আমি বুঝতে পেরেছি ছাতু বলতে বুঝিয়েছেন কি আপনি। আমরা গ্রাম অঞ্চলে অনেকেই এগুলো দেখে আসছি ছোটবেলা থেকে, ছাতু। আচ্ছা, দারাজে আসলাম এখন। একটু নেট স্লো কাজ করতেছে মনে হচ্ছে, নাকি ওদের ওয়েবসাইটটা যদিও হেভি ওয়েবসাইট, ওয়েবসাইট নিয়ে অনেক কথাবার্তা হবে, ক্লাস আছে, অনেক বুস্টিং ক্লাস আছে। আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা স্টার্ট আপ, একটা স্কিল আপ। স্কিল আপে গিয়ে আমরা হচ্ছে এটা দেখাবো, ওয়েবসাইট সম্পর্কে কথাবার্তা বলবো। আপাতত আমরা স্টার্ট আপে আছি, হ্যাঁ। 3 দিনের ক্লাস আজকেই আপনাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এই ক্লাসটা যে কবে শেষ হবে আমি নিজেও জানি না, এই জন্য আমি নিজেও আপনাদেরকে বলতে পারছি না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, একটু দারাজে আসলাম, এখানে আমি বাংলায় লিখি ছাতু, দেখি কোনো কিছু আসে কিনা। ভাই যেহেতু ছাতুর কথা বলেছে,
ছাতু লিখে আমি সার্চ করলাম, দেখি কি আসে। নেট তো অনেক স্লো কাজ করতেছে, হচ্ছে না। হ্যাঁ, আছে তো। এই যে জবের ছাতু আহ, পাচ্ছি, এটা হচ্ছে দেখেন। এখন এটা আপনারা কিভাবে বুঝবেন যে আসলে প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা, প্রোডাক্ট চলতেছে কিনা? এই দেখেন, প্রথমে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি দারাজের মাধ্যমে। আপনারা এইটা সম্পর্কে অনেকে জানেন, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আহ, এইখানে এই যে আমার মাউসটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক এই বরাবর হচ্ছে একটা বিষয় দেখতেছি। আহ, বেগুনি কালারের মধ্যে সাদা লেখা আছে MALL মল। এটা হচ্ছে দারাজ মলের একটি প্রোডাক্ট, শুধুমাত্র এইটা। এইগুলো কিন্তু দেখেন কোথাও মল নেই। তারপর নিচের দিকে যদি যাই, এগুলো কোথাও এই নিচে একবারে কর্নারে কোনো মল লেখা নেই। তাহলে এই মলের প্রোডাক্টগুলো হচ্ছে দারাজের ভেরিফাইড সেলার, মানে একজন সেলার তাদের এখানে গিয়ে ইয়া করেছে, মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাকাউন্ট করেছে। এখানে সে দারাজ মল থেকে মানে ভেরিফাই হয়ে তারপর এখানে সে বিক্রি করতেছে। এজন্য বাংলাদেশের মানুষ এখন মোটামুটি স্মার্ট হয়ে গিয়েছে, অনলাইন থেকে কেনাকাটা বোঝা যাচ্ছে যে খুবই ইয়া। দেখেন, এখন একটা জিনিস দেখাই আপনাকে কিভাবে বুঝবেন। এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে 638 সোল্ড। আমার মাউসের আইকনটার দিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে দেখছেন 630। এখন এই যে 638টা সোল্ড হয়ে গেছে এই প্রোডাক্টটা। এখন দেখেন তো ওর কোনো সোল্ড আছে? নাই। এটার কোনো সোল্ড আছে? নাই, দেখাচ্ছে না, এর কোনো দেখাচ্ছে না। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে আবার, এখানে রিভিউ তো দেখা যাচ্ছে, যেমন এটা হচ্ছে 4টা রিভিউ দেওয়া আছে, আর কোনো নাই প্রোডাক্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এইটার এই যে যে ছাতু, এই ছাতুর মার্কেট খুব একটা বেশি বাংলাদেশে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই লোকে কিভাবে বিক্রি করলো? এ হচ্ছে আপনার এই মলের ট্রাস্টেড মানে ভেরিফাইড, তো সেই জন্য হচ্ছে তার থেকেই হচ্ছে যারা টুকটাক ছাতু খায় তার থেকেই অর্ডার করেছে। এছাড়া এনাদার পার্সন যারা আছে, যে এই সেলারগুলো যারা আছে, যারা এই প্রোডাক্টগুলো দেখেছে, তারা কিন্তু সেল পায়নি। আচ্ছা, তাহলে একটু দেখি যে 638, এটা একটু আমরা দেখি। আসলাম, এখন আমরা এখানে আসার পরে কি দেখতেছি, এখন এখানে আমরা আসার পরে দেখতেছি যেটা, সেটা হচ্ছে এখানে আচ্ছা, জয়েন করতে পারছেন ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ওকে। আচ্ছা, এবার হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন, এই যে আহ, এই যে যে একজন ব্যক্তি, যিনি এই একটা সেলার, ওনার নাম হচ্ছে কি, এই যে এই পাশে সেলারের আমাদের এই ধরনের একটা কিছু, যাই হোক, উনি একটা ফ্ল্যাগশিপ স্টোর দারাজের ভেরিফাইড স্টোর। এখন বিষয়টা হচ্ছে, এই যে সে যে বিক্রি করলো এখানে, আপনারা আসবেন, এসে দেখবেন যে এইটা মানুষের ফিডব্যাক কি, মানুষের রেসপন্স কি। এখানে আসার পরে রিভিউতে আসবেন। এখন এখানে এই রিভিউগুলো আপনারা পড়বেন, এত কিছু পড়ে আমার এই মুহূর্তে দেখানো সম্ভব না। মানুষ কি ফিডব্যাক দিয়েছে, মানুষের এই ফিডব্যাকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের কি আরও ওয়ান্ট আছে কিনা। মানুষ লিখবে যে ভাই, আমি এই প্রোডাক্ট নিয়েছি, এই প্রোডাক্টটি আমার ভালো লেগেছে, আমাকে আরও 2 বক্স পাঠান। তার মানে কি, তাদের ওয়ান্ট আছে। তবে আমি যেটা দেখলাম হিসেব করে, যে দারাজে যেহেতু, একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের ফেসবুকে চাইতে দারাজে প্রোডাক্টের প্রাইস অনেক কম থাকে। কেন কম থাকে? কারণ আমাদের ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই একটু আমরা প্রাইস বাড়িয়ে সেল করি। কেন? কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা মার্কেটিং খরচ আছে। কিন্তু দারাজে কিন্তু আপনার কোনো মার্কেটিং খরচ নেই, এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখলে সেখান থেকে কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে। এখানে কোনো মার্কেটিংয়ের জন্য আপনার আলাদা খরচ করা লাগতেছে না। সেজন্য এখানে একটু কম প্রাইসে আপনি প্রোডাক্ট পাবেন। ঠিক আছে, যেমন দারাজ থেকে আমি প্রতিনিয়ত প্রচুর কেনাকাটা করি, আমার বাসার যত ফার্নিচার আছে সবই দারাজ থেকে নেওয়া। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তা এখন এই জন্য হচ্ছে আপনি এই দারাজে এসে আগে প্রাইসটাও দেখে নেবেন যে তারা কতটুকু দিচ্ছে। যেমন এই যে 1 কেজি দিচ্ছে, দেখতে পাচ্ছি 1 কেজি কত, 390 টাকা।
ঠিক আছে, এই সেমটা আপনি আবার দেখবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গিয়ে, সেখানেও কি 390 টাকার বেশি তারা বিক্রি করতেছে কিনা, কেউ আছে কিনা। তো এখন ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমার পক্ষে আজকে দেখানো সম্ভব না, কারণ সবাই আমি চাইও না যে 1 ঘন্টার উপরে কোনো ক্লাস কন্টিনিউ করতে, কারণ কন্টিনিউ করলে হবে কি অনেকের একটু বোরিং চলে আসবে। ঠিক আছে, আমি বোরিং নিয়ে কোনো জিনিস পছন্দ করি না। সব সময় যতটুকু মন থেকে যতটুকু চাই অতটুকুই করবেন, মনের বিরুদ্ধে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে লাস্ট আমরা যেটা দেখলাম যে এখানে ও সেল করেছে প্রায় 600-র উপরে, কিন্তু 600-র উপরে সেল করলেও আমরা কিন্তু ওই রকম কোনো রেসপন্স ওই রকম দেখি নাই। এখন একজন সেলার যদি শুধু সেল করে, অ্যানাদার কারো থেকে এই প্রোডাক্টটি মানে কিনে নেয়, তাহলে মার্কেটে আমার মনে হয় না যে এই প্রোডাক্টটি নিয়ে দেখেন এই যে এরা যারা আছে এদের কারো থেকে ওরকম কোনো কেনাকাটা করে নেই কেউ, তার মানে এটা ক্রেতা তেমন একটা নাই। ঠিক আছে, এটা যদি ক্রেতা থাকতো তাহলে আপনারা এই জিনিসগুলো এগুলো সবার থেকেই বিক্রি হতো টুকটাক। এবং এই যে দেখেন সেলারও বেশি নাই, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8, এই 8জন সেলার, আর কোনো নাই। দেখেন এই মোবাইল টোবাইলের বিজ্ঞাপন চলে আসছে। তা এইভাবে হচ্ছে আপনারা দেখবেন, দেখে হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আপনার এই প্রোডাক্টটি মার্কেটে ফিট আছে কিনা, মার্কেটটি নিয়ে কেউ কাজ করতেছে কিনা। যদি জিরো লেভেলের কোনো প্রোডাক্ট থাকে, মার্কেটে চাহিদা কম থাকে, সেই প্রোডাক্ট নিয়ে মানে না আগানোই ভালো। আপনারা কেউ আরএফএল কোম্পানি না যে মার্কেটে হিউজ পরিমাণ টাকা আপনারা মার্কেটিংয়ের পিছনে খরচ করবেন। আরএফএল কোম্পানি মানুষকে শিখিয়েছে কিভাবে একটা প্রোডাক্ট ব্যবহার করতে হয়, দেন তারা প্রোডাক্ট তৈরি করে এনে মানুষের হাতে দিয়েছে। বিষয়টা কিন্তু এরকম, বাংলাদেশের মানুষ আগে জানতো না, অনেক কিছু তারাই বাংলাদেশের মানুষকে শিখিয়েছে। তো ঠিক এইরকম যে আমাদের হাতে এখন আমরা একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের হাতে তো ওই পরিমাণ টাকা পয়সা নেই যে আমরা মার্কেটিংয়ের জন্য আলাদা বাজেট রাখবো, মানুষকে অ্যাওয়ার করব, দেন মানুষের কাছে প্রোডাক্ট সেল করব। যেহেতু ওই পরিমাণ নেই, সেহেতু আমাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করাটা সো মাচ টাফ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমি আরেকটা জিনিস খুব ভালো লাগলো আপনাদের কাছ থেকে, অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই যে সেকেন্ড টাইম যে মানে অর্থাৎ মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরেও যে আপনাদেরকে একটা লিংক দিলাম এবং সেই লিংকে আপনারা জয়েন করে ফেললেন সাথে সাথে, মানে এটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে যে আপনাদের অত্যন্ত আগ্রহ, এই আগ্রহটা দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আবারও সবার কাছে। তাহলে একটা রিকোয়েস্ট রইল যে আপনারা আমাদের গ্রুপে আপনারা পোস্ট করেন যে কার কেমন লাগতেছে। আপনারা জানেন যে একটা আমরা এই রিভিউগুলোকে পর্যবেক্ষণ করব, পর্যালোচনা করে আপনাদের মধ্য দিয়ে মোটামুটি একটা ভালো কিছু গিফট একটা ব্যবস্থা করেছি আমরা, তো এটা আমরা আপনাদেরকে দিব আপনাদের রিভিউগুলো দেখে আর কি। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, আর কথা হবে সম্ভবত আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে আগামী পরশুদিন ঠিক সেম টাইমে রাত 10টার সময়। সবাই উপস্থিত থাকবেন, সবাই ভালো থাকবেন, অবশ্যই রিভিউ করবেন, রিভিউ দিবেন। হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে একটু রিভিউ দিয়ে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন সবাই।